ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো? জি মিস। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। কেমন আছেন? ওয়ালাইকুম ম্যাম আসসালামু মিস। আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদাব মিস। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস ওর আজকে প্রথম ক্লাস ম্যাম ম্যাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? জি মিস আলহামদুলিল্লাহ। মিস আপনার রিপোর্ট জি ম্যাম ভালো আছেন। রিপোর্ট পেয়েছি। রিপোর্টে কোনো সমস্যা নেই। আসসালামু আল্লাহর আলাইকুম রহমতে মিস। ভালো আছি। জি ম্যাম, আজকে ওর নতুন ক্লাস মার্জানা ম্যাম, প্রথম ক্লাস। কার প্রথম ক্লাস? মার্জানা। মাজান মিথা। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়েলকাম। যার আজকে প্রথম ক্লাস মাজানা, তোমাকে ওয়েলকাম আমাদের ক্লাসে। ক্লাসগুলো করবে। থ্যাংক ইউ ম্যাম। মিউট করে রাখো, হ্যাঁ? মার্জান মিথা মিউট করে ফেলো। মিস কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তোমরা ভালো আছো? জি মিস আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মিস আপনার টেস্ট কি আসছিল? রিপোর্টগুলো সবই ভালো আসছে, বাট আমার প্রবলেমগুলো রয়ে গেছে। প্রবলেম এখনো ভালো হয় নাই। ওষুধ দিয়েছে 1 মাসের, আরো কিছু টেস্ট দিয়েছে। 1 মাস পরে আবার ওই টেস্টগুলো করতে বলেছে। দোয়া রেখো সবাই, হ্যাঁ? ম্যাম আপনি ঠিক হয়েছে? ম্যাম মিস আপনি ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়া রেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা পড়াশোনা করবো এবার, হ্যাঁ? সবাই আমরা চুপ থাকি। হ্যাঁ, আশা, নরসিন আলম তোমরা মিস মিউট করে ফেলো। আসসালামু আলাইকুম। আশা, নরসিন আলম মিউট করে ফেলো। হ্যাঁ, সবাই মিউট করে রাখো। আর কেউ কথা বলবে না। এখন আমরা পড়াশোনা করব। আচ্ছা, গতকাল আমরা গলনাঙ্ক পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা স্ফুটনাঙ্ক নিয়ে একটু আলোচনা করব। কি কি উদাহরণ দেওয়া আছে সেগুলো দেখব। এরপরে শীতলীকরণের বিষয়টা দেখব। তারপরে কয়েকটা ম্যাম সংজ্ঞা। কত পৃষ্ঠার? এই যে পৃষ্ঠা নাম্বার তো এখানে শো করছে, দেখো। দেখাই তো যাচ্ছে পৃষ্ঠা। এখানে তো প্রশ্ন, জি ম্যাম দেখেন। প্রশ্নগুলো যেটা করবে একটু ভেবেচিন্তে করবে, হ্যাঁ? এখানে তো বইয়ের পেজটাই শো করেছি, ঠিক আছে? দেখো, এখানে 56 পৃষ্ঠা থেকে আমরা শুরু করছি। কে কে মিউট করা নাই মিউট করে রাখো। ম্যাম আমি অল মিউট করে দিচ্ছি, সাথে সাথে আবার তোমরা আনমিউট করে ফেলো। কেউ আনমিউট করবে না। এরপরে যাকে আনমিউট করতে দেখবো তাকে ক্লাস থেকে বের করে দিব। দেখো, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, হিমাঙ্ক, শীতলীকরণ, এই প্রক্রিয়াগুলো কাকে বলে এগুলো বইয়ের সংজ্ঞাগুলো দেয়া রয়েছে। তারপরে আমার মনে হলো যে তোমরা সংজ্ঞাগুলো সাজিয়ে ম্যাম লিখতে আসসালামু পারবে আলাইকুম। না। এই জন্য আমি সংজ্ঞাগুলো আবার তোমাদেরকে লিখে দিব ক্লাসের শেষের দিকে। আগে আমরা বইটা পড়িয়ে ফেলবো, তারপরে পরে সংজ্ঞাগুলো লিখে দিব। আচ্ছা ম্যাম আমাদের
সিলেবাস কবে দিবে? দিয়ে দিবে হয়তো অল্প দিনে, তো 30শে মার্চ তো স্কুল খোলার কথা, হয়তো তখনই দিয়ে দিবে। হ্যাঁ, ওয়েট করো। আর আমি হচ্ছে গত বছরের সিলেবাস দেখেই পড়াচ্ছি, অর্থাৎ সিলেবাস নিয়ে তোমাদের অডিট হওয়ার কোনো কারণ নেই। অর্ধবার্ষিকে যেগুলো আছে বা সিটিতে যেগুলো আছে সেই অধ্যায়গুলোই আমি পড়াচ্ছি। আমি যেগুলো পড়াচ্ছি ওগুলোই সিলেবাস, ঠিক আছে? এই অধ্যায়গুলোর বাইরে কোনো অধ্যায় থাকবে না। সব টিচাররাই যেটা পড়াচ্ছেন ওইটাই তোমাদের সিলেবাস। আচ্ছা দেখো, স্ফুটনাঙ্ক হচ্ছে নির্ণয় করতে গেলে কি বলছে, যে কোনো পাত্রে পানি নিয়ে তাপ দিতে থাকো, তখন দেখবে যে কি ঘটে সেই বিষয়টা তোমাদেরকে খেয়াল করতে বলছে। তখন বলেছে যে পানির তাপমাত্রা বাড়তে থাকে, কারণ হচ্ছে যখন পানিটা ফুটতে শুরু করে তখন ফুটার জন্য যে নির্দিষ্ট একটা তাপমাত্রা প্রয়োজন হয়, অর্থাৎ ধরো 1-2 এভাবে বাড়তে বাড়তে পানি যখন ফুটতে শুরু করবে তখন প্রায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে। সেটা কত তাপমাত্রা সেটা আমি তোমাদেরকে বলবো। অষ্টম অধ্যায় কি আমাদের অর্ধবার্ষিকী আছে? এটা আমি অষ্টম অধ্যায়ে গেলে বলবো, এখন বলবো না। আমাদের সিলেবাস কবে দিবেন? সিলেবাসের প্রয়োজন নেই, এইমাত্র তো ক্লাসে বললাম আমি যে যেগুলো পড়াচ্ছি এগুলোই সিলেবাস। প্রত্যেকটা টিচার যেটা পড়াচ্ছে ওইটাই তোমাদের সিলেবাস। পরবর্তীতে আবার ডিটেলস সিলেবাস তোমরা হয়তো অল্প দিনে পেয়ে যাবে, ঠিক কিন্তু আছে? মিস আমার বাসায় তো আপনি যেগুলো পড়ান ওগুলো আমার সব পড়া হয়ে গেছে। হ্যাঁ, তাহলে হয়ে গেছে, তাহলে হয়ে গেছে এই পর্যন্ত হয়ে থাকো। তুমি যদি আরো কিছু পড়তে চাও তুমি তোমার পরবর্তী অধ্যায়গুলো পড়তে থাকো। হ্যাঁ, পেয়ে যাবে বাবা, অল্প দিনেই পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর কথা বাড়িও না। ঠিক আছে। আচ্ছা ম্যাম আমি না গত 2 সপ্তাহ না জয়েন হতে পারিনি আচ্ছা, ইউটিউব থেকে ক্লাস ক্লাসে। দেখে নিবে, ইউটিউব থেকে দেখে নিবে। আয়শা ভারিয়া ওকে কি ম্যাম। করছো? আচ্ছা, তাহলে কি হবে, এক পর্যায়ে ফুটতে শুরু করে, তো যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকে বলে এর স্ফুটনাঙ্ক। পানির ন্যায় প্রতিটি তরল পদার্থ, শুধু পানি নয়, সব ধরনের তরল পদার্থেরই একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। সেই স্ফুটনাঙ্ক, নসিন আলম বারবার কি করতেছ, স্ক্রিনে দাগ দিচ্ছ কেন? আচ্ছা, পানির স্ফুটনাঙ্ক নির্ণয় করার জন্য একটা পদ্ধতি এখানে দেওয়া রয়েছে, যে একটা বিকার লাগবে, পানি লাগবে, থার্মোমিটার লাগবে আর স্পিরিট ল্যাম্প লাগবে তাপ দেওয়ার জন্য। তাহলে একটা বিকারে দেখো পানি দিয়েছে, সেই পানির মধ্যে একটা থার্মোমিটার দিয়েছে, নিচে স্পিরিট ল্যাম্পের সাহায্যে যখন তাপ দেওয়া শুরু করলো তখন আমরা তাপমাত্রাটা খেয়াল করব। শুরুতে কিন্তু নুসরাত জাহান, তোমাকে কি আমি ক্লাস থেকে বের করে দেব? নুসরাত জাহান কথা বলো, আনমিউট করে কথা বলো। জাহান না জামান, নুসরাত। এটা ভুলে এসে পড়ছে। আচ্ছা, এরকম করা যাবে না, স্ক্রিনে একদম হাত দিও না, মোবাইলটা চুপ করে রেখে দিয়ে ক্লাসটা ভালো করে শোনো, ঠিক আছে? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো যে পানির তাপমাত্রা শুরুতে আস্তে আস্তে বাড়তে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম করে বাড়তে শুরু করবে। যখন দেখবে পানিটা একদম ফুটে উঠলো তখনই দেখবে তাপমাত্রাটা খেয়াল করলে পাবে হচ্ছে তোমরা তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় 95 ডিগ্রি সেলসিয়াস হলে তোমরা সতর্ক থাকবে যে পানি হয়তোবা এই এখনই ফুটতে শুরু করবে। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন তোমরা তাপমাত্রাটা খেয়াল করবা যে এই পানির তাপমাত্রাটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এভাবে যত ধরনের তরল পদার্থ আছে সবগুলোর স্ফুটনাঙ্কই তোমরা নির্ণয় করতে পারবে। এবার দেখো, আঘাতে যে ধাতু এবং অধাতুর পরিবর্তন, আমি শুরুতেই কিন্তু তোমাদেরকে ধাতু অধাতুর পার্থক্যটা লিখে দিয়েছি, সেখানে কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট করে লিখে দিয়েছি। অতএব যারা সুন্দর করে ধাতু অধাতুর পার্থক্যটা পড়েছো তারা এই বিষয়গুলো সহজেই বুঝতে পারবে। যে আঘাতে যে ধাতু অধাতুর পরিবর্তন লক্ষ্য করি সেটা যদি আমরা পর্যবেক্ষণ করি কি দেখতে পাবো, কি নিয়েছে দেখো, লোহার প্লেট নিয়েছে, তামার পাত্র নিয়েছে, একটি হাতুড়ি নিয়েছে। তাহলে এক হাতে লোহার প্লেট নিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করো, কি ঘটলো সেটা তোমাদের খেয়াল করতে হবে। এই পরীক্ষাগুলো তোমরা বাসায় করতে পারো নিজেদের মনে রাখার সুবিধার্থে, কারণ যেগুলো আমরা চোখে দেখি নিজে করি সেগুলো মনে থাকে বেশি, বইয়ে পড়ার চেয়ে নিজে যদি এক্সপেরিমেন্ট করি সেগুলো মনে থাকে। তবে সব এক্সপেরিমেন্ট করতে যাবে না। লোহার প্লেটটি আঘাতের ফলে ভেঙে গেল, একইভাবে তোমরা তামার পাত্রটি নিয়ে হাতুড়ি দিয়ে আঘাত ম্যাম এই করো। পরীক্ষাগুলো থেকে কি বর্ণনামূলক প্রশ্ন আসছে?
আসতে পারে, বর্ণনামূলক প্রশ্ন আসলেও তোমার এই চিত্র দিয়ে বিভিন্নভাবে প্রশ্ন আসবে। কিভাবে প্রশ্ন আসবে এগুলো আমি কয়েকটা অধ্যায় পড়িয়ে নিয়ে পরবর্তীতে প্রশ্ন নিয়েও আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন কেমন করে হয়, কিভাবে তোমরা উত্তর লিখলে সব থেকে ভালো মার্কস পাবা, এগুলো সব নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? তাহলে দেখো যে কি ঘটলো। এরপর আবার কি বলছে, সালফার এবং কার্বন এই দুইটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের দুইটা মৌল। আমি আগেও তোমাদের বলেছি ক্লাস 8-9-এ উঠলে তোমরা পিরিয়ডিক টেবিলের মৌল সম্পর্কে জানতে পারবে। 118টা মৌল আছে, তার মধ্যে দুইটা মৌল এখানে নাম দেওয়া আছে, সালফার এবং কার্বন। এই দুইটাই হচ্ছে অধাতু। তো অধাতু হওয়ার কারণে অধাতুগুলো কি হয় আমরা দেখেছি কি পার্থক্যে, অধাতু চকচক করে না, অধাতু আঘাতে টুনটুন শব্দ করে না, এগুলো আমরা জেনেছি। তাহলে যেহেতু হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে, অধাতু হওয়ার কারণে এগুলো থেকে কোনো ধরনের শব্দ তৈরি হবে না। তাহলে লোহার এবং তামার প্লেটে আঘাতের ফলে ঝনঝন শব্দ হলো এবং ভাঙলো না, তাহলে আমরা বলতে পারি যে আঘাতে ধাতব পদার্থসমূহ ঝনঝন শব্দ করে এবং খুব সহজে ভাঙে না, অর্থাৎ ধাতুসমূহ ভঙ্গুর নয়। তবে কিছু কিছু ধাতু দীর্ঘদিন বাইরে ফেলে রাখলে, বিশেষ করে লোহা, আমরা যে জানালার যে গ্রিল তৈরি করা থাকে, দীর্ঘদিন পরে দেখবে প্রায় 10-15 বছর পরে দেখবে গ্রিলগুলো, বিশেষ করে যেগুলো একটু বৃষ্টির পানি পড়ে বা খোলা জায়গা রাখা হয়, সেগুলো থেকে মরিচা পড়ে একসময় লোহাটা নষ্ট হয়ে যায়, কিন্তু এটা অনেকদিন সময় লাগে। সচরাচর ধাতুতে এই ধরনের ঘটনা ঘটে না। অপরদিকে সালফার আর কার্বন ভেঙে যাবে, কারণ হচ্ছে এটা হচ্ছে অধাতু, আর এগুলো ঝনঝন আঘাতে শব্দ হবে না। এর থেকে আমরা বুঝতে পারলাম যে ধাতু অধাতুর মেন পার্থক্যটা আসলে কিসে। এবার আমরা দেখব, এবার দেখো এখানে তোমাদের একটা সাবধান করা আছে যে সালফার, যেটা গন্ধক নামে পরিচিত বাজারে, বা কয়লার ছোট টুকরা যেন চোখে বা নাকে না, চোখে ঢুকে না বা হাতে না লেগে যায়, এজন্য নিরাপত্তা চশমা ব্যবহার করা হয়, হাত মোজা পরে নিতে হয়। যখন তোমরা ল্যাবে যাবে, ক্লাস 9-এ উঠবে, তখন দেখবে তোমাদের এই ধরনের চশমা ব্যবহার করতে হবে, হাত মোজা পরতে হবে, যেন কোনো কেমিক্যাল তোমাদের হাতে না লাগে বা কোনো কোনা তোমাদের চোখের যে আঘাত না হানে, কারণ এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আচ্ছা, কে আনমিউট করে রাখছো? শব্দ আসতেছে, খেয়াল করো প্রত্যেকেই, যদি মিউট করা না থাকে। হ্যাঁ বলো, বলো কি? ল্যাব আছে। হ্যাঁ, আমাদের ল্যাব আছে না, আমাদের 6 তলায় ল্যাব আছে না, তো আমরা ল্যাব করি না? 9 থেকে শুরু করে 12 পর্যন্ত ল্যাবরেটরিতে নিয়ে কাজ করানো হয় না? তোমাদের 6-7-এ তো এগুলো তোমাদের প্রয়োজন নেই, কিন্তু 9 থেকে শুরু করে ল্যাবরেটরিতে নিয়ে কাজ করানো হয়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ অবশ্যই তোমরাও করবে, তোমরাও অবশ্যই করবে। ক্লাস 9-এ যখন উঠবে তোমাদের সপ্তাহে 1 দিন করে ল্যাবে নিয়ে যাওয়া হবে এবং হাতে কলমে এগুলো এক্সপেরিমেন্ট করানো হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে নতুন একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে শীতলীকরণ। সবগুলো উদাহরণ দিয়ে আগে ভালো করে বোঝানো আছে, যেন তোমরা বিষয়গুলো ভালো করে বুঝতে পারো। দেখো, আমরা জন্মদিনে বা বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বালাই। এবার এই যে মোমবাতির কিছু অংশ পড়ে আলো দেয়, আর আরেকটি অংশ আগুনে গলে মোমবাতির গা বেয়ে নিচে পড়ে। যখন তাপমাত্রা প্রদান করে, মানে আগুন জ্বলতে থাকে, তখন কিন্তু গলে গলে পড়তেছে তরল হয়ে, নিচে কিন্তু আবার যখন জমা হয়ে যায় তখন কিন্তু আবার কঠিন হয়ে যাচ্ছে। এই যে তরল পদার্থ কঠিন হয়ে যাচ্ছে, এটাকেই বলা হয় হচ্ছে শীতলীকরণ প্রক্রিয়া। অর্থাৎ তরল মোম কঠিন হওয়ার প্রক্রিয়াই হলো শীতলীকরণ। কিন্তু সংজ্ঞা হিসেবে কি লিখবো এটা আমি পরে আবার তোমাদেরকে লিখে দিব, যে সংজ্ঞাটা কি লিখবো। সানজিদা আক্তার, তুমি গত ক্লাসেও দেখেছি, আজকের ক্লাসেও দেখছি, তুমি ক্লাসে কি কোনো কিছু শো করো? চুপচাপ বসে থাকবে, কথাগুলো শুনবে, এরকম কেন করো? অঙ্গভঙ্গি বিভিন্ন করো, এটা করা তো ঠিক না। তোমাকে তো স্ক্রিনে দেখা যাচ্ছে, ভিডিওতে কিন্তু তুমি তোমার এগুলো দেখতে পাবে। ক্লাসটা তো আহ, উপভোগ করার জায়গা, কিন্তু ক্লাসটা বিষয়গুলো উপভোগ করতে হবে। কোনো কাউকে কোনো কিছু ব্যঙ্গ করা যাবে না বা কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, তাহলে মোম তরল পদার্থ, এরকম যে কোনো কঠিন পদার্থ যদি গলে পরবর্তীতে আবার কঠিন পদার্থে পরিণত হয়, এই তাপমাত্রাটাকে বলি আমরা শীতলীকরণ তাপমাত্রা। হ্যাঁ, এটা একটু আন্ডারলাইন করব।
না, আন্ডারলাইন তোমরা এখানে করতে পারো, যে তরল মোম থেকে কঠিন মোম হওয়ার প্রক্রিয়াকে শীতলীকরণ বলে, এটা তোমরা আন্ডারলাইন করতে পারো। কিন্তু সংজ্ঞা হিসেবে যেটা লিখবে আমি সেটা তোমাদেরকে আবার বলে দিব, পরে লিখে দিচ্ছি, এই ক্লাসের পরে আমি লিখে দিচ্ছি। তাহলে এটা পরীক্ষা করার জন্য দেখো একটা পরীক্ষা নিয়েছে, সেটাতে একটা টেস্ট টিউব নিয়েছে, একটি বিকার নিয়েছে, একটি স্ট্যান্ড নিয়েছে। কারণ হচ্ছে এই যে টেস্ট টিউবটা ঝুলিয়ে রাখতে হবে এবং টেস্ট টিউবের মধ্যে থার্মোমিটার থাকবে, ঝুলিয়ে রাখার জন্য এই স্ট্যান্ডটা আমাদের প্রয়োজন। এগুলো তোমরা ল্যাবে যখন যাবে তখন দেখতে পাবে। কিছু মোম নিয়েছে, পানি নিয়েছে, একটি থার্মোমিটার, স্পিরিট ল্যাম্প, তার জালি, ত্রিপদী স্ট্যান্ড এবং ক্ল্যাম্প। ক্ল্যাম্প হচ্ছে যেটা দিয়ে আটকানো থাকে, ওইটাকে ক্ল্যাম্প বলে। আংটার মতো থাকে বা ইয়ার মতো, যেটা ধরে মানে আটকে রাখবে। এই যে এখানে মুখটা দেখো, এটা হচ্ছে যে আটকানো থাকে, এটাকে ক্ল্যাম্প বলে। কি করেছে দেখো, টেস্ট টিউবে কিছু মোম নিয়েছে। হ্যাঁ, তার জালি কি? তার জালি, এই যে এটা তার জালি, এটা তার দিয়ে চিকন চিকন তার দিয়ে তৈরি করা, জাল জাল ধরনের। আমরা যে বাজারে জালি ব্যাগটা দেখি না, ওইটা হচ্ছে সুতা দিয়ে তৈরি, আর এটা হচ্ছে লোহার চিকন ইয়ে দিয়ে তৈরি। ঠিক আছে, টেস্ট টিউবে কিছু মোম নিতে বলেছে। নেওয়ার পরে বিকারের 3/4 মানে কি বলতো? 4 ভাগের 3 ভাগ। হ্যাঁ, 4/3 পানি নিয়েছে। এবার ত্রিপদী 4 স্ট্যান্ড, ভাগের 3 ভাগ। হ্যাঁ, এবার ত্রিপদী স্ট্যান্ডের উপর তার জালি রেখে তার উপরে বিকারটি বসিয়েছে। বসানোর পরে চিত্রের মতো করে যেভাবে তৈরি করার কথা, স্ট্যান্ডের সাথে ক্ল্যাম্প থাকবে, ক্ল্যাম্প দিয়ে আমরা টেস্ট টিউবটাকে আটকাবো, টেস্ট টিউবের ভিতরে আমাদের থার্মোমিটার ঢোকানো থাকবে, আর নিচে স্পিরিট ল্যাম্প দিয়ে আমরা তাপমাত্রা প্রদান করতে থাকবো। তাহলে আমরা কি বিষয়গুলো খেয়াল করব বলো? স্পিরিট ল্যাম্প কি? স্পিরিট ল্যাম্প হচ্ছে একটা, হ্যাঁ, স্পিরিট ল্যাম্প হচ্ছে একটা অ্যালকোহল জাতীয় পদার্থ বা তেলের মতো দেখতে। কেরোসিন যেমন কেরোসিনে কোনো কিছু যেমন সলতে বলি আমরা যেটা, বা হচ্ছে কোনো সুতা বা তোমার হচ্ছে পাটের ইয়ে দিয়ে আগে গ্রামে এগুলো করা হতো, যা যা আগুন জ্বালাতে সাহায্য করে, যেগুলো দিয়ে মানে জি আলো মিস। প্রদান করে। এখনো গ্রামে হ্যারিকেন আছে না, হ্যারিকেন দিয়ে আলো প্রদান করে, অনেকেই এখনো মিস পড়াশোনা আমি করে। এগুলো দেখেছি। হ্যাঁ, তো এই যে এরকমই এগুলো একটা আমাদের তরল। গ্রামে হ্যাঁ, এখনো আছে। হ্যাঁ, কেরোসিন দিয়ে এখনো গ্রামের অনেক বাড়িতেই হারিকেন জ্বালানো হয়, বাতি জ্বালানো হয়, কুপি বলে যেটাকে, এরকম করা হয়। তো এরকমই একটা পদার্থ হচ্ছে, আমরা তো শহরে গ্যাস ব্যবহার করি, তো গ্যাসটা হচ্ছে বিউটেন, আর এখানে ব্যবহার করা হয় যে স্পিরিট ল্যাম্প, সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের মতো এটাতে রেকটিফাইড স্পিরিট, যেটা মানে এটাতে ইথানল থাকে, আর সাথে থাকে হচ্ছে কিছু পরিমাণে পানি, যেটা আগুন জ্বালাতে সাহায্য করে। ল্যাবে তো সাধারণত গ্যাসের লাইনগুলো করা থাকে না, কারণ অনেক কেমিক্যাল থাকে। সেই কারণে যদি ওই কেমিক্যালের সাথে গ্যাস বাই এনি চান্স লিকেজ হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ তোমরা জানো কেমিক্যালগুলো অনেক বেশি হাই রিয়েক্টিভ হয়। ওগুলো যদি গ্যাসের সংস্পর্শে আসে তাহলে বিক্রিয়া করে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। কে মিউট করো নাই বলো তো? আচ্ছা, তাহলে এই যে তাপ দেওয়া হলো, তাপ দিলে কি লক্ষ্য করা গেল যে 57 ডিগ্রি সেলসিয়াসে মোম জমতে শুরু করলো। এই তাপমাত্রা অর্থাৎ 57 ডিগ্রি মিস তার সেলসিয়াস। জালি কি? তার জালি এই যে এটা একটু আগে বললাম, একটু আগে তুমি ছিলে না? তার জালি হচ্ছে, আমরা বললাম যে বাজার করা, যে আমরা বাজারে যে একটা ব্যাগ পাই না সুতার, যেটা জালি ব্যাগ বলি, ওরকমই ব্যাগ, কিন্তু এটা হচ্ছে চিকন তার দিয়ে তৈরি। তার হচ্ছে লোহার তার যেগুলো থাকে, এই জন্য এটাকে বলা হয় তার জালি। হ্যাঁ, এর উপরে বসানো হয়, না হলে দেখো স্ট্যান্ডটা তো মাঝখানে ফাঁকা, এর মধ্যে দিয়ে তো বিকারটা বের হয়ে যাবে। এই জন্য এর উপরে তার জালিটা রেখে তার উপরে এটা বিকারটা রাখা হয়। এছাড়া আরেকটা কারণ আছে, সরাসরি যদি কাচের কোনো পাত্রে তাপ প্রদান করা হয় তাহলে কাঁচটা ফেটে যায় বা ভেঙে যায়। এই কারণে এই তারজালিটা দিলে তাপটা সরাসরি না লেগে আস্তে আস্তে বিকারের গায়ে লাগে এবং পানি উত্তপ্ত হতে থাকে। এবার এই যে 57 ডিগ্রি সেলসিয়াসে কি করলো, মোম জ্বলতে শুরু করলো। এই তাপমাত্রায় 57 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মোমের হিমাঙ্ক। এবার তোমরা কি পেয়েছিলে গলনাঙ্কতে? গলনাঙ্কতে পেয়েছিলে মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। আবার কি পেলাম? মোমের হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট, সেটাও হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস। তার মানে পদার্থ যদি একটা হয়, সেই পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান। এটা প্রায় পরীক্ষায় আসে, যে কোনো পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক কি হবে।
এই পরীক্ষাটা আসে। কিন্তু পদার্থ যদি একই হয় তাহলে গলনাঙ্ক হিমাঙ্ক একই হবে, পদার্থ যদি আলাদা হয় তাহলে আলাদা হবে। ব্যাখ্যা করার জন্য তোমাদের গত ক্লাস 6-এ মানে যে গতবার যারা ক্লাস 6-এ ছিল তাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছিল না সরকার থেকে, ওই অ্যাসাইনমেন্টে একটা প্রশ্ন এসেছিল যে মোমের গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান কিনা, এরকম ব্যাখ্যা দিতে বলেছিল। কেউ কেউ প্রশ্ন অনেকে না বুঝে বিভিন্ন উত্তর করেছিল, যে কেউ বলেছে সমান, কেউ বলেছে সমান না। কিন্তু সেন্স হচ্ছে দুই রকমের, এখানে ব্যাখ্যা করতে হবে যে পদার্থ যদি একই হয় তাহলে গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান হবে, কিন্তু পদার্থ যদি আলাদা হয় তাহলে গলনাঙ্ক এবং হিমাঙ্ক অসমান হবে। এবার পানির হিমাঙ্ক কত? তোমরা পানির স্ফুটনাঙ্ক দেখেছো কত, গলনাঙ্ক কত দেখেছো? পানির গলনাঙ্ক কত ছিল বলো তো, বলো। ম্যাম 100 ডিগ্রি সেলসিয়াস। পানির 100 ডিগ্রি সেলসিয়াস। পানির গলনাঙ্ক মিস 57। পানির মিস 57। পানির গলনাঙ্ক মিস 57। 100 ডিগ্রি সেলসিয়াস। পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, গলনাঙ্ক কত? 0 ডিগ্রি 0 সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, পানির হচ্ছে গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, সেম ভাবে পানির হচ্ছে ফ্রিজিং পয়েন্টটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান। এই ছিল আমাদের পড়াশোনার বিষয়, মানে বইয়ে যাচ্ছিল। এবার আমি যে কথাটা বলবো খুব ভালো করে শুনবে। আগামী ক্লাসে এই অধ্যায়ের উপরে তোমাদের মৌখিক পরীক্ষা থাকবে। কি বললাম? মৌখিক পরীক্ষা থাকবে। থেকে হ্যাঁ, কোশ্চেন বানায় ধরবেন। আমি তোমাদেরকে স্ক্রিনে যাদের সবাইকে ধরো শো করে, সবার নাম শো করে, সবাই সবাই মিউট করো, সবাই মিউট করো। আচ্ছা, কথাগুলো ভালো করে শোনো। তোমাদেরকে আমি নাম দেখে নাম বলবো, সাথে সাথে সেই আনমিউট করবা, আমি যে প্রশ্নটা করব সেই প্রশ্নের উত্তর দিবে, এবং এতে নম্বর থাকবে। এই নম্বরটা সেটা যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে, কারণ এখানে তোমাদের বুঝতে হবে যে প্রশ্ন তার তোমাকে আমি বিবরণ করতে দিব না বা আলোচনা করে এরকম প্রশ্ন তার তোমাকে এখানে ধরবো না, বড়জোর জ্ঞানমূলক আর অনুধাবনমূলক এই ধরনের প্রশ্ন আমি তোমাদেরকে ধরতে পারি। ঠিক আছে? তাহলে না বড় বলতে কি বুঝো, শুধু কয়ে আসবে জ্ঞানমূলক, যেটা কি এরকম বুঝছো, কি এটা কি ওইটা কি বা কাকে বলে এরকম আসতে পারে। কিন্তু যখন বলতে কি বুঝো বা দুইটা জিনিসের মধ্যে বেসিক পার্থক্য কি, এই ধরনের প্রশ্ন যেগুলো সেগুলো হচ্ছে অনুধাবনমূলক। বলো। আচ্ছা মিস এই ধরনের দুইজন একসাথে বললে হবে না, একজন একজন করে বলো। আপনি বলেছিলেন না যে ক্লাসের শেষে আপনি কিছু লেখা দিবেন? হ্যাঁ, লিখে তো দিব, আগে এটা বলে নি তারপর লিখে দিব। আমি তো ক্লাস শেষ করে দিইনি, দিয়েছি? ক্লাস তো শেষ করে দিই নাই। না, বড় প্রশ্ন আমি তো বললাম, তোমরা কথাগুলো বোঝার চেষ্টা করো, একই কথা বারবার কেন রিপিট করো? তোমরা আগে কথাটা শোনো। বড় জোর আমি কি বলে বা বলতে কি বুঝো বা দুইটা জিনিসের মধ্যে দুইটা পার্থক্য বলো। জিনাত যারা, হ্যাঁ ইয়ে করো না, স্ক্রিনে দাগ দিও না। আচ্ছা, এরকম মিস ধরনের বলো। পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব এই পুরোটা অধ্যায়ের উপর কি আপনি প্রশ্ন করবেন? হ্যাঁ, এই সপ্তম অধ্যায়ের উপরে পরীক্ষাটা হবে, সপ্তম অধ্যায়ের উপরে। ঠিক আছে? মৌখিক পরীক্ষা, আগেই বললাম, সবাই ওই দিন অ্যাটেন্ড থাকার চেষ্টা করবে, কারণ আমি ধরো দুইটা বা একটা যেটাই প্রশ্ন করি না কেন, তোমাদের ওই প্রশ্নের নম্বর থাকবে 5। ঠিক আছে? এবং এই 5 নম্বর আমি যে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপরে যে নম্বর হয় না, ওই নম্বরের সাথে এটা যোগ করব। অতএব সবাই কেয়ারফুল থাকবা এবং যাকে ডাকবো সাথে সাথে সে আনমিউট করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবার আমি যা লিখে দিতে চেয়েছিলাম সেটা একটু লিখে দিচ্ছি। বলো। আমার একটা প্রশ্ন ছিল। বলো। আচ্ছা মিস অনুধাবনমূলক প্রশ্নে কত মার্কস করে থাকে? 2 নম্বর। কিন্তু 2 আমি কি নম্বর করে? বলেছি, আমি এমন একটা করে ধরো 5টা করে প্রশ্ন আমি সবাইকে ধরতে পারবো না, কারণ তোমরা প্রায় 60 জন ধরো পার্টিসিপেট প্রতিদিনই ক্লাসে উপস্থিত থাকো, এন্ড 60 জনকে যদি আমি 5টা করে প্রশ্ন ধরি, আমি ক্লাস শেষ করতে পারবো? আমি একটাই প্রশ্ন ধরবো, সেই প্রশ্নের নম্বর হবে 5, কিন্তু প্রশ্নের উত্তর বড় হবে না।
ঠিক আছে, বোঝাতে পেরেছি আমি? প্রশ্ন হবে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক, বাট প্রশ্নের নাম্বার আমি দিব তোমাদেরকে 5। সেটা যে পারবে সে 5 পাবে, যে পারবে না সে 0 পাবে, যে মোটামুটি বলতে পারবে সে 4 বা 3 পাবে, এরকম ভাবে আমি নম্বরিং করব। কিন্তু প্রশ্ন হবে ছোট প্রশ্ন, প্রশ্ন কোনো বড় প্রশ্ন হবে না। আর কোনো কেউ কথা বলবে না। এবার আমি তোমাদেরকে যেটা লিখে দিতে চেয়েছিলাম সেটা লিখে দিচ্ছি। ওকে মিস। ওকে, প্রথমে লিখে দিব হচ্ছে গলন কাকে বলে। গলনাঙ্ক জানতে গেলে আগে গলন জানতে হবে। একটু তাড়াতাড়ি লিখবে কারণ বেশি সময় নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, গলন হচ্ছে তাপ প্রয়োগে, ম্যাম দেখতে পাচ্ছি। তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে কয় মিনিট আছে? মিস 13 মিনিট। আচ্ছা, যারা পার্টিসিপেন্টের নাম পাঠানোর কথা তারা পাঠিয়ে দিবে। মিস 13 মিনিট রয়েছে, 13 মিনিট। আচ্ছা, 17 ঠিক মিনিট আছে। নয়, 13 মিনিট। আচ্ছা, ঠিক আছে। তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত। ম্যাম আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। পাবে, একটু ওয়েট করো। নেটওয়ার্কের হয়তো তোমার মিস ওখানে, আমরা তো দেখতে পাচ্ছি। তোমার ওখানে হয়তো যে দেখতে পাচ্ছ না তার ওখানে হয়তো নেটওয়ার্কের একটু প্রবলেম, একটু পরেই হয়তো দেখতে পাবে। দেখো, তরল থেকে কি বললাম? কঠিন অবস্থা থেকে তরল অবস্থা। তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে, হ্যাঁ, হওয়াকে গলন বলে। ঠিক আছে, এটা হচ্ছে গলনের সংখ্যা। এরপরে আমরা লিখবো হচ্ছে গলনাঙ্ক কাকে বলে। এবার তোমাদের বইয়ে গলনাঙ্ক বানান একরকম আছে, গলনাঙ্ক বানান কিন্তু আরো অন্যভাবেও হয়। অতএব কেউ বানান দেখে বলবে না যে মিস এটা বানান না এটা। ঠিক আমাদেরকে আছে, সহজ ভাবে যেটা ওরকম ভাবে দেন, আমাদের জন্য যেটা সহজ। হ্যাঁ, তোমাদের বইয়ে যেভাবে ইয়ে দেওয়া আছে, নামের বানান দেওয়া আছে, আমি ওইভাবে লিখতেছি। আচ্ছা, উপরেরটা মুছে দিলাম। হ্যাঁ, স্ক্রিনে জায়গা কম তো মুছে দিলাম। ওকে মিস, মুছে দাও। ওকে মিস। গলনাঙ্ক, এই গলনাঙ্ক বানান এভাবেও হয়, অথবা হচ্ছে ম্যাম প্রথমে এটা দন্ত নয় ক লিখে, মধ্যে নয় ক লিখেছে, অথবা ইয় কয় হয়, যে কোনো ভাবেই হতে পারে। গলনাঙ্ক কি সেটার সংজ্ঞা লিখবো, ইংলিশটাও সাথে আমরা লিখে রাখবো। এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। আগেরটাতে মেল্টিং লিখে রেখো। হ্যাঁ, মেল্টিং পয়েন্ট। মিস ইংলিশটা কি আমরা পরীক্ষার না খাতায় না না লিখবো? না না না, এটা তোমাদের শব্দভান্ডারকে সমৃদ্ধ করার জন্য আমি ইংলিশগুলো বলি। তোমাদের ইংলিশ লেখার কোনো প্রয়োজন নেই। এই জিনিসগুলো জানা আমাদের প্রয়োজন, তাই তোমরা জেনে রাখবা, বাট এগুলো খাতায় লেখার প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা আমি উল্লেখ করব। গলনের ইংলিশ হলো মেল্টিং। কি? মেল্টিং, হ্যাঁ। গলনের ইংলিশ মেল্টিং। হ্যাঁ, গলনের ইংলিশ মেল্টিং। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আমি লিখবো যে ওয়ান বায়ুমণ্ডলীয় চাপ। হ্যাঁ, এটা হচ্ছে চাপের একটা একক, অ্যাটমসফেরিক প্রেসার বলে। এটা পরবর্তীতে তোমরা জানবে, জাস্ট আমি যেটা বলছি সেটা লিখে রাখবে খাতায়। ঠিক আছে? ওয়ান বায়ুমণ্ডলীয় চাপে
আর 10 মিনিট আছে, লেখা তো শেষই করতে পারবো না। চাপে হ্যাঁ অবলিক লিখেছি। তাপ প্রদানের ফলে বায়ুমণ্ডলের চাপে তাপ, এটা লিখেছেন? বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ কে মিউট করো নাই? বারবার বলতে কেন হচ্ছে তোমাদেরকে? এই আশা আক্তার, মিউট করো না কেন? যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। লিখে যেমন দিয়ে লিখবা যে পানির বরফের গলনাঙ্ক 0°C। উপরে একটু মুছে দিচ্ছি, দিয়ে আমি যেমন দিয়ে একটু লিখতেছি, আরো 2-3টা লিখে দিব, এই জন্য মুছে দিচ্ছি একটু। যেমন বরফের গলনাঙ্ক 0°C। আর কি বলতে পারি? এছাড়া আরো যে একটা আছে লবণের, আমরা যে খাবার লবণটা খাই না, সেই লবণের গলনাঙ্ক হচ্ছে অনেক বেশি, 801°C। অনেক বেশি, মানে সাধারণ যে লবণটা খাই। এই দুইটা জিনিস তোমরা, বরফেরটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, লবণেরটা জাস্ট তোমাদের জানার জন্য দিলাম, এটা তোমাদের পরীক্ষায় আসবে না। আমি এটা মুছে দিব, পুরোটা মুছে দিব। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ মুছে দিলাম। কার কে কি বলছো? প্লিজ মুছে দেন। আয়শা করো। আয়শা কথা বলতেছিলাম। সবাই মিউট করো, সবাই মিউট করে রাখো। দেখো আর বেশি সময় নেই, কথা বলো না, তাহলে লেখাই শেষ করতে পারবো না। এরপরে লেখো স্ফুটন। বয়েলিং। রাফিয়া তাসনিম কিছু বলবে? নো মিস, ভুল করে টিপে আচ্ছা, তাপ প্রয়োগের তাপ প্রয়োগ করে লেখো। তাপ প্রয়োগ করে, হ্যাঁ বলো। গলনাঙ্ক সংখ্যাটা কি? কি কি লেখা ফুটন তো নাকি? স্ফুটন? স্ফুটন দন্তে শয়ে ফ, তারপরে যা বানান দেখো, বানান তো স্পষ্ট করে লিখেছি, বুঝতে পারো না? স্ফুটন হচ্ছে তাপ প্রয়োগ করে তরলকে, মিউট করো নাই কে? তরলকে
গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে সব লিখতেই পারবো না, সময় হবে না আর। 4 মিনিট বা রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। এরপরে লিখতেছি স্ফুটনাঙ্ক। মিস আপনি যেগুলো দাগিয়ে দিয়েছিলেন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সেগুলোকে আমরা লিখবো না? সেগুলো লিখলেও হবে। আরো বেটার করার জন্য আমি এগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? সেগুলো লিখলেও হবে, ওগুলো লিখলেও তোমরা নম্বর পাবে। 1 বায়ুমণ্ডলীয় ম্যাম চাপে, ওইগুলো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে লিখবো না? হ্যাঁ ওগুলো জ্ঞানমূলকে লিখবে। আর যখন 2 নম্বরের জন্য চাইবে তখন একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, মানে আমরা কি করি সাধারণত নিজেকে সুন্দর দেখানোর জন্য কি করি, একটু সাজগোজ করি না? এরকম হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বর পেতে গেলে একটু সেটাকে যদি সাজিয়ে গুছিয়ে উপস্থাপন না করি 2 নম্বর কি আমরা দিব বলো? তোমরা নিজেরাও টিচার যখন হবে তোমরাও দিবে না, অতএব আমাদের কাছ থেকে এক্সপেক্ট করবে না যদি সুন্দর করে না লিখো। তাহলে 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ বায়ুমণ্ডলীয় একসাথে লিখবো? হ্যাঁ একসাথে লিখবে, আমার জায়গা হয় নাই তাই জন্য আমি ওখানে হাইপেন দিয়ে রেখেছি। এটা তোমরা বুঝো না? বোঝার তো কথা। যখন কোনো লাইনে একটা ওয়ার্ড পুরোটা না ধরে তখন হাইপেন দিয়ে পরবর্তী লাইনে এসে লিখতে হয়, কিন্তু তোমরা যদি তোমাদের খাতায় জায়গা থাকে তাহলে তো তোমরা হাইপেন দিবে না। দেখা যাচ্ছে তো তাই ও আচ্ছা ঠিক আছে, ম্যাম আর টাইম নেই। সেটাই তো, দেখো আমি আর লিখতেই পারবো না। তাপ প্রদানের ফলে মিস আর বেশি টাইম নেই। প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো, উপরে একটু মুছে দিলাম। আর বাকি একটা যে সংজ্ঞা থাকবে শীতলীকরণ বা হিমাঙ্ক, এটা আমি না নিচে মুছবো না। শীতলীকরণ বা হিমাঙ্ক এটা আমি তোমাদের লিখে গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিব, ঠিক আছে? একটা সংজ্ঞা যে বাদ থাকবে। মিস আমার তো গ্রুপে সবাই আবার জয়েন করলেই তো হয়। তুমি ম্যাম কাউকে আমারও গ্রুপে অ্যাড নাই। যারা অ্যাড নাই অ্যাডমিনকে, মিস আমাদের যাবে এখনই। যারা অ্যাড নেই মিস তারা আমি যদি চারটা লিখি তাও আমাদের অ্যাড করে না। কেন? আপনি নিজে নিজে ইউটিউবে ছাড়তে পারবেন না ভিডিও বানিয়ে? সবাই চুপ থাকো, সবাই চুপ থাকো, সবাই চুপ থাকো। কোন তরল পদার্থ, আমি তোমাদেরকে আগেও বলেছি যে তোমরা ক্লাস টিচারের সাথে ফোনে যোগাযোগ করে তোমাদের মেসেঞ্জার আইডি দিবে, ক্লাস টিচার তোমাদেরকে অ্যাড করে নিবে। অথবা এই তোমাদের ক্লাসের যে অ্যাডমিন আছে তাকে ফোন করে, বা তার ফোন নাম্বার তো আর তোমরা পাবে না, তোমরা ক্লাস টিচারকে ফোন করে তোমাদের নামটা অ্যাড করে নিতে হবে। এ ব্যাপারে আর কোনো কথা বলবে না কেউ। অনেক দিন তোমরা সেই লিস্ট দেওয়া রয়েছে তোমাদের, মরিয়ম ম্যাডাম আর আরেকটা কোন ম্যাডাম যেন আছে, ওর দুজনের নাম দেওয়া আছে ফেসবুক পেজে, তোমরা দেখে নিবে। মরিয়ম ম্যাডাম আর কোন ম্যাডাম? হ্যাঁ তাহলে এই 2 ম্যাডামকে ফোন করে তোমরা হচ্ছে তোমাদের মেসেঞ্জার আইডিটা দিলে তোমাদেরকে যুক্ত করে নিবে। তাহলে গ্যাসীয় মিস গলনাঙ্কর সংখ্যাটা কি? গ্যাসীয় পদার্থের সংজ্ঞা লিখে দিয়েছি তো এর আগে, একটু আগেই না লিখে দিলাম, আবার বলে যে গলনাঙ্কের সংজ্ঞা কি। মিস এটা কি গলনাঙ্ক সংখ্যা এক এটা বায়ুমণ্ডলী স্ফুটনাঙ্ক। চাপে? হ্যাঁ এটা এখন লিখতেছি, এটা স্ফুটনাঙ্ক হয় সেই তাপমাত্রাকে উক্ত পদার্থের স্ফুটনাঙ্ক বলে। শেষ টাইম। তোমরা খালি লেখো পানির স্ফুটনাঙ্ক 100, আর হচ্ছে যে লবণের হচ্ছে 1465। এটা লিখে নাও তোমরা একটু। পানির হচ্ছে 100, পানির